ওকে, টুডে অবস্টেটিক্স লেকচার 2। আজকে লেকচার 2 তে আমরা প্রথমেই মূল অবসে ঢোকার আগে আমাদের কিছু প্যারামিটার জেনে নিতে হবে। প্যারামিটারগুলো হচ্ছে, আমরা গতদিন অবস সম্পর্কে আপনাদেরকে বলেছি। অবস গাইনোকোলজি বলতে কি বোঝায় তাও আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি গত ক্লাসে। ঠিক আছে, এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব সামনে স্টেপ বাই স্টেপ। এখন আমাদের ফার্স্ট স্টেপে আমরা যদি অবসে ঢুকতে যাই বা অবস্টেটিক্স পড়তে যাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আসতে হবে কি, আমাদের আসতে হবে একদম রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। রিপ্রোডাক্টিভ সিস্টেম, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা ফার্স্ট সেমিস্টারে আলোচনা করেছিলাম আপনাদের। এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে যদি আমরা বলি, তাহলে সহজভাবে কি বলা যায়, রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিটি প্রজাতি তার পরবর্তী বংশধর তৈরি করে। তাহলে দেখেন, বংশধর তৈরি না করলে ওই জাতি বা ওই গোষ্ঠীটা কি হবে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি আগামী 100 বছর পৃথিবীতে কোনো মা সন্তান জন্ম না দেয়, তাহলে কি পৃথিবী থেকে মানব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের পৃথিবীতে টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি, রিপ্রোডাকশন। যদি আমাদের রিপ্রোডাকশন বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী থেকে আমাদের বিলুপ্তির সময়ের ব্যাপার মাত্র। এখন কথা হচ্ছে, এই যে এত মেজর একটা ফ্যাক্টর, একটা মেজর একটা ফাংশন আমাদের বডির যে অংশগুলো শো করতেছে, সেই অংশগুলোকে আমরা কি বলতেছি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম যে আমাদের মেজর অর্গান রয়েছে কয়টি, 5টি। কিসের উপর ভিত্তি করে, আমাদের বেঁচে থাকার প্রয়োজন। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে আসি, তাহলে আমাদের বেঁচে থাকতে হলে 5টি অর্গানকে অবশ্যই কি সুস্থ থাকতে হবে। কি কি অর্গান, আমাদের ব্রেনকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমাদের থোরাক্সের ভিতরে 2টা থাকে, একটা হচ্ছে লাংস, একটা হচ্ছে কি হার্ট, এই 2টাকে সুস্থ থাকতে হবে। আমাদের অ্যাবডোমিনে 2টা অর্গান থাকে, এই 2টাকে কি সুস্থ থাকতে হবে, একটা লিভার, একটা কিডনি। তাহলে এই 5টা অর্গানকে আমরা কি বলতেছি, যে আমাদের বেঁচে থাকার প্রয়োজন অনুসারে এরা হচ্ছে কি ভাইটাল অর্গান। বাট আমরা যদি চিন্তা করি, আরেকটা ভাইটাল অর্গান আমরা করেছিলাম যে রিপ্রোডাকশনের প্রয়োজন অনুসারে বা বংশ রক্ষার খাতিরে আমাদের আরেকটি ভাইটাল অর্গান রয়েছে, একটা পুরুষের দেহে, একটা কি মহিলার দেহে। পুরুষের দেহে যে ভাইটাল অর্গানটা রয়েছে তার নাম কি, টেস্টিস। মহিলার দেহে যেটা রয়েছে তার নাম কি ছিল, ওভারি। ওকে, তাহলে টেস্টিস এবং ওভারি দুই দেহে 2টা ভাইটাল অর্গান রয়েছে। এখন এই ভাইটাল অর্গানকে আমরা কি বলতেছি, যে এরা হচ্ছে ভাইটাল অর্গান, বাট বংশ রক্ষার প্রয়োজন অনুসারে এরা কি জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান না। কারণ কি, আমরা টেস্টিস যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমরা মারা যাব না, আমরা বেঁচে থাকবো। ওভারি যদি আমাদের কেটে ফেলা হয়, আমরা মরে যাব না, আমরা বেঁচে থাকবো। বাট আমরা কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাইরে চলে যাব, অর্থাৎ আমাদের দিয়ে পৃথিবীতে আর কোনো নতুন জেনারেশন আর আসবে না। তাহলে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকেই কি অবসের সূচনাটা আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি ফার্স্ট সেমিস্টারে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম, ওইখানে আমরা জাস্ট কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানগুলোর নাম পড়েছিলাম। এখন আমরা সেই নামগুলোই পড়ব, তার সাথে আমাদের কাজগুলো ইম্পর্টেন্ট হবে, আর নামের চিত্রগুলোও কি আমাকে দিতে হবে। তো আপনাদের চিত্রটা ভালো করে ড্রয়িং করা শিখতে হবে, তার সাথে কি চিত্রের সাথে সাথে স্পেসিফিক জিনিসগুলা কি আইডেন্টিফাই করাও শিখতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা দেখি রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে। বললাম এটা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা সিস্টেম যার মাধ্যমে প্রতিটা প্রজাতি কি করে, তার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে নিয়ে আসে বা পরবর্তী প্রজন্ম আনতে তৈরি করে, সহজ কথা যদি আমরা বলি। এখন রিপ্রোডাক্টিভ সিস্টেমকে সব জায়গায় কি যৌন জনন প্রক্রিয়াতে যে রিপ্রোডাকশনটা হয়, রিপ্রোডাকশন দুইভাবে হতে পারে, যৌন জননও হতে পারে, অযৌন জননও হতে পারে। ঠিক আছে, সেক্সুয়াল অথবা এসেক্সুয়াল। এখন আমরা যারা হিউম্যান বা উন্নত প্রজাতির প্রাণী, তাদের সকল ধরনের যৌন রিপ্রোডাকশন কি সেক্সুয়াল হয়ে থাকে। আর মানে যে সকল প্রাণী খুবই, যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া কি, অর্থাৎ আমরা বলছিলাম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল। তাহলে আমরা যেহেতু যারা ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি, তাদের ম্যাক্সিমামে কি হয়, যৌন জনন প্রক্রিয়াতে বংশবৃদ্ধি হয়। আর যারা একেবারেই কি প্রোক্যারিওটিক অ্যানিম্যাল বা প্রোক্যারিওটিক সেল দিয়ে গঠিত, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি অযৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি হয়। যেমন অ্যামিবা বলেন আপনি, অথবা কি যদি আমরা বলি যে ব্যাকটেরিয়াকে সেক্সুয়াল যৌন জনন হয়। ওকে, আমরা ওদিকে যাচ্ছি না, আমাদের যেহেতু মূল আলোচ্য বিষয়টা হচ্ছে কি সেক্সুয়াল যৌন জনন রিপ্রোডাকশন। তাহলে আমরা চলে আসতেছি সেক্সুয়াল রিপ্রোডাকশনে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা পুরুষের দেহে থাকবে, একটা মহিলার দেহে থাকবে। তাহলে পুরুষের দেহে যে অর্গানগুলো পুরুষের দেহের এই রিপ্রোডাকশনের পার্টটা তৈরি করবে, তাকে বলা হবে মেল
রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর এখানে হচ্ছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ক্লিয়ার কিনা? তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আমরা যদি বলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ কি, সিম্পলি আমরা যদি চিন্তা করি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ হচ্ছে, আমরা যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করি শুক্রাণু তৈরি করা, তাই স্পার্ম তৈরি করা, স্পার্ম প্রোডাকশন, স্পার্ম তৈরি করতেছে, স্পার্মকে পুষ্টি সরবরাহ করতেছে, স্পার্মকে কি করতেছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে স্পার্ম তৈরি করা, স্পার্মকে কি পুষ্টি সরবরাহ করা এবং স্পার্মকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ট্রান্সফার করে দেওয়া, এটাকে আমরা কি এটার কাজ বলতে পারি। তাহলে এখানে যে অর্গানগুলো থাকবে প্রত্যেকটা অর্গান আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি, এই প্রত্যেকটা অর্গানের কাজ কিন্তু এটাই। প্রত্যেকটা অর্গানের কাজ কি, অর্থাৎ স্পার্মটাকে কি তৈরি করে সেটাকে কি মেইনটেইন করা, তার সাথে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ভূমিকা পালন করা। কারণ কি আমরা যেহেতু সেক্সুয়াল যৌনজননের কথা বলতেছি, আসলে দেখেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আমরা যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেছি এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা কিন্তু জাস্ট ফর রিপ্রোডাকশন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা জানেন আমাদের পুরুষের ক্ষেত্রে কি হয়, পুরুষের ক্ষেত্রে ইউরেথ্রাল ক্যাভিটি দিয়ে একই সাথে স্পার্ম এবং একই সাথে কি ইউরিন নিঃসরণ হয়। এখন আপনি যদি স্পার্ম এবং ইউরিন একই পথে নিঃসরণ হয় তাহলে দুইটা বিশেষ ক্যাটাগরিতে নিঃসরণ হয়। যখন আমরা স্বাভাবিক অবস্থাতে থাকি, স্বাভাবিক অবস্থায় কি আমাদের পুরুষের ইউরেথ্রাল ক্যাভিটি দিয়ে কি নিঃসরণ হয় ইউরিন, বাট আমরা যখন হাইপার এক্সাইটেড মোডে থাকি, হাইপার এক্সাইটেড মোডে থাকলেই শুধুমাত্র কি হয় পুরুষের ইউরেথ্রাল ক্যাভিটি দিয়ে কি বের হচ্ছে স্পার্ম বের হচ্ছে, সিমেন বের হচ্ছে, যে সিমেনের মধ্যে কি থাকে স্পার্ম থাকে অর্থাৎ শুক্রাণু থাকে। ঠিক আছে, তাহলে এই যে শুক্রাণুটা বের করার প্রক্রিয়া, এই বের করার প্রক্রিয়ার কারণেই কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি জাস্ট কি রিপ্রোডাকশনের একটা পার্ট, অন্য কোনো কিছুই না এটা। ওকে, তাহলে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা যেহেতু অক্সের সম্পূর্ণ বিষয়টা কি এক মহিলার নির্ভর, তাই না, যে মহিলার গর্ভে কখন থেকে শুরু হচ্ছে, পুরুষের স্পার্মটা মহিলার গর্ভে পৌঁছানোর পর থেকে, মহিলার গর্ভে পৌঁছানোর পরে যখন জাইগোট গঠন করবে, অর্থাৎ মহিলার ডিম্বাণু পুরুষের শুক্রাণু মিলে যখন কি জাইগোট গঠন করবে, ওই জাইগোট গঠন থেকে শুরু করে একদম সন্তান ডেলিভারি হয়ে সন্তানের নাড়ি কাটা পর্যন্ত, নাড়ি কেটে দুইটাকে পৃথক করে দেওয়া পর্যন্ত কি এই রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ অফসের আন্ডারে পড়বে এই অংশটুকু। তাহলে পুরুষের অংশটুকু আমরা জাস্ট বললাম যে পুরুষের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল কাজটা হচ্ছে স্পার্ম তৈরি করা। তাহলে আমাদের দরকার কি স্পার্ম, স্পার্ম স্ত্রী গর্ভে ঢুকলে এখানে কি হবে আমাদের অফসের কাজ শুরু হয়ে যাবে। ওকে, তাহলে পুরুষ রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত করতে যাচ্ছি না, তাহলে আমাদের বিস্তারিত করার বিষয়টা হবে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের ফার্স্ট পড়তে হবে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট কয়টা আছে। ঠিক আছে, তাহলে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো যদি দেখি, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে মূলত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটার নাম হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানগুলো, একটা হচ্ছে প্রাইমারি অর্গান, আরেকটা কি অ্যাক্সেসরি অর্গান। ঠিক আছে, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো আছে এই অর্গানগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি, দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রাইমারি অর্গান। প্রাইমারি অর্গান মানে কি, যে অর্গানটা না থাকলে কোনোভাবেই রিপ্রোডাকশন সম্ভব নয়, অর্থাৎ একটা মহিলা রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাহিরে চলে যাবে, সেই প্রাইমারি অর্গানটার নাম কি ওভারি। ঠিক আছে, তাহলে মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি অর্গানের নাম হচ্ছে কি ওভারি। যদি ওভারি না থাকে তাহলে কি ডিম্ব তৈরি হবে না, আর যদি ডিম্ব তৈরি না হয় তাহলে কি স্বাভাবিকভাবে স্পার্ম, এখানে হাজার লক্ষ কোটি স্পার্ম আসলেও কি হবে না, কোনো লাভ হবে না, কারণ রিপ্রোডাকশন হবে না। ঠিক আছে, তাহলে আমরা ইম্পর্টেন্সের খাতিরে বা প্রাইমারি অর্গানটা তার নাম কি হবে, প্রাইমারি অর্গানটার নাম হবে ওভারি। আর অ্যাক্সেসরি অর্গান কোনগুলো, অ্যাক্সেসরি অর্গানের কাজ হচ্ছে ওভারি থেকে নিঃসৃত ডিম্বাণুকে, ওভারি থেকে নিঃসৃত ডিম্বাণু পর্যন্ত শুক্রাণুকে পৌঁছে দেওয়া। এবং আর কি কাজ হতে পারে, যখন জাইগোট তৈরি হবে, এই জাইগোটটা থেকে যে এমব্রায়ো তৈরি হবে, ফিটাস তৈরি হবে, যে ভ্রূণটা তৈরি হবে অ্যাকচুয়ালি, ওই ভ্রূণটাকে প্রায় 280 দিন পর্যন্ত কি লালন পালন করে একটা পরিপূর্ণ মানব সন্তান হিসাবে পৃথিবীতে নিয়ে আসাটা হচ্ছে কি বাকি অ্যাক্সেসরি অর্গানগুলোর কাজ।
তাহলে মূল কাজটা করতেছে কে? ডিম্ব নিঃসরণ করতেছে ওভারি। ওভারি যে ডিম্বটা নিঃসরণ করতেছে, এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনে থেকে শুরু করে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, এবং জাইগোটের ফলে যে হিউম্যান বা মানব শিশুটা তৈরি হচ্ছে, তাকে লালন পালন থেকে শুরু করে এক পরিপূর্ণ অবস্থায় তাকে কি পৃথিবীতে নিয়ে আসা পর্যন্ত যত কাজ সব কি অ্যাক্সেসরি অর্গানগুলো করতেছে। ইভেন নিয়ে আসার পরেও আমরা যে মানব শিশুর যে পুষ্টি মানে যে খাবারটা খাচ্ছে জন্মের প্রথম 6 মাস, ঠিক আছে, ব্রেস্ট মিল্ক, এই ব্রেস্ট মিল্কটাও আমরা কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে নিয়ে আসবো। কারণ এটাও কি শিশুর জন্মের সাথে যদিও মানে রিলেটেড না, কিন্তু জন্মের পরে শিশুর যে বেঁচে থাকার প্রথম মাধ্যম, সেই মাধ্যমটাই হচ্ছে কি ব্রেস্ট মিল্ক। কারণ এই ব্রেস্ট মিল্ক কি করতেছে, শিশুর যেমন পরিপূর্ণভাবে শিশুকে কি পুষ্টি সরবরাহ করতেছে, তার সাথে কি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করে শিশুকে পৃথিবীতে বেঁচে থাকার উপযোগী করে তৈরি করতেছে কে? আমাদের এই ব্রেস্ট মিল্ক। ওকে, তাহলে আমরা ওই ম্যামিলারি গ্ল্যান্ড অর্থাৎ ব্রেস্টটাকেও কি অ্যাক্সেসরি পার্টের ভিতরে রাখবো, যদিও এটা সরাসরি কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত না, বাট এটা কি মনে রাখতে হবে যে এটা কি আফটার বার্থ, অর্থাৎ যে শিশুটা পৃথিবীতে আসলো সেই শিশুটাকে পৃথিবীর এই কি তার জন্য উপযুক্ত পরিবেশ না, এই অনুপযোগী পরিবেশে অথবা কি মাতৃগর্ভে যে সুন্দর পরিবেশে সে ছিল, সারাউন্ডেড, তার কোনো শত্রু ছিল না, তার কি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণু এত বেশি পরিমাণ ছিল না, বাট পৃথিবীর পরিবেশটা কি তার জন্য সম্পূর্ণ আলাদা। এই পরিবেশে তাকে উপযোগী করে গড়ে তোলার জন্য ব্রেস্ট মিল্কটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কারণ এখানে কি ইমিউন সিস্টেম বুস্টারের সাথে সাথে পরিপূর্ণ পুষ্টি সরবরাহ করতেছে শিশুকে। ওকে, তাহলে আমরা দেখলাম কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি বা অ্যাক্সেসরি অর্গান। এখন আমরা একটু দেখি ওকে, তাহলে আমরা দেখতেছি যে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রাইমারি অর্গান আর অ্যাক্সেসরি অর্গান দুই ভাগে আমরা ভাগ করছি, তাই না? আর যদি আমরা চিন্তা করি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটাকে আমরা ভাগ করছি মূলত দুইটা ভাগে, একটা হচ্ছে প্রাইমারি অর্গান আর একটা হচ্ছে কি অ্যাক্সেসরি অর্গান। ওকে, এই অ্যাক্সেসরি অর্গানগুলোকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল অর্গান, এক্সটার্নাল অর্গান কোনগুলো হবে? যে অর্গানগুলো বাহির থেকে দেখা যাবে, ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে চোখ দিয়ে যে অর্গানগুলো দেখতে পাবো, এগুলো হচ্ছে কি এক্সটার্নাল অর্গান। আরেকটা কি হবে? ইন্টারনাল অর্গান। এক্সটার্নাল অর্গান, ইন্টারনাল অর্গান, এই দুইটাই মূলত কি অ্যাক্সেসরি অর্গানগুলোকে এই দুই ভাবে ভাগ করা হয়। এরপর আমরা আরেকটা ভাগ রাখতেছি, সেটার নাম হচ্ছে কি মেমারি গ্ল্যান্ডস। মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্ট। ওকে, এটা আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে রাখতেছি কি কারণে? কারণ সরাসরি এটা রিপ্রোডাকশনে কোনো ভূমিকা যদিও রাখে না, বাট আফটার বার্থ, ঠিক আছে, আফটার বার্থ একটা শিশুকে কি করে পৃথিবীর এই পরিবেশে টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, তার শরীরে সর্বোচ্চ পুষ্টি সরবরাহ করার জন্য কি এই ম্যামিলারি গ্ল্যান্ডের ইম্পর্টেন্সই অনেক বেশি। সেই জন্য আমরা টোটালি কি, যেহেতু আমরা পড়বো অবস্টেটিক্সে কি এটার গুরুত্ব আছে, যেহেতু এটার গুরুত্ব আছে সেহেতু আমরা এটা এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে মূল কি কি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা কি ইন্টারনাল অর্গান, একটা হচ্ছে ম্যামিলারি গ্ল্যান্ড বা ব্রেস্ট। ওকে, তাহলে আমরা যদি এক্সটার্নাল অর্গানগুলোর কথা চিন্তা করি, যে অর্গানগুলো কি নর্মালি বাহির থেকে দেখা যায়, আর ইন্টারনাল অর্গান যে অর্গানগুলো আমাদের কি পেলভিক ক্যাভিটির ভিতরে থাকে, ঠিক আছে, যে আমাদের শরীরে ক্যাভিটি কয়টা আছে? 4টা ক্যাভিটি আছে আমাদের, ঠিক আছে। একটা হচ্ছে কি স্কাল বা থোরাসিক ক্রেনিয়াল ক্যাভিটি, অর্থাৎ আমাদের শরীরে ছিদ্র মানে গর্ত আছে 4টা, ক্যাভিটি আছে 4টা। একটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটি কোথায় থাকে? মস্তিষ্কে, ঠিক আছে। ক্রেনিয়াল বোন দিয়ে যে ক্যাভিটিটা তৈরি হয়, সেই ক্যাভিটিটা কি, যদিও কোনো ক্যাভিটি খালি না, বাট ক্যাভিটির ভিতর থেকে ওই জিনিসগুলো বের করে নিয়ে আসলে কি হবে, ক্যাভিটিটা খালি হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেইন থাকে। ওকে, তাহলে ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেইন থাকে। আর এটা কি থোরাসিক ক্যাভিটি।
থোরাসিক ক্যাভিটিতে কি থাকে? হার্ট থাকে, লাংস থাকে। আরেকটা কি আছে? অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি থাকে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে আমাদের লিভার থাকে, স্টোমাক থাকে, ইন্টেস্টাইন থাকে ইত্যাদি। আরেকটা হচ্ছে লাস্ট পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিতে থাকে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো, ঠিক আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান ম্যাক্সিমামই কি পেলভিক ক্যাভিটির ভিতরে অবস্থিত। ওকে, তাহলে আমরা দেখতেছি আমাদের শরীরে 4টা ক্যাভিটি থাকে। 4টা ক্যাভিটির ভিতরে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে কোন ক্যাভিটিতে? পেলভিক ক্যাভিটিতে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি একটা একটা করে যাই, এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, আরেকটা হচ্ছে মেমোরি গ্ল্যান্ডস বা ব্রেস্ট। ওকে, আমরা যদি দেখি এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো কি কি, আমরা অলমোস্ট এগুলো দেখে আসছি। এখন আমাদের কি এইসব দেখতে হবে একটু ফাংশন সহ, কাজ সহ। আমরা সিম্পলি যদি দেখি কি কি আছে। আমরা জাস্ট একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি যে কি থাকে এতে। এটা হচ্ছে আমাদের অ্যানাস, ঠিক আছে? অ্যানাস আর ওকে, এটা আমরা অ্যানাস বলতেছি, অর্থাৎ আমাদের কি বায়ুপথ, যে পথ দিয়ে আমরা কি করি? স্টুল লিভ ফ্রম দ্য বডি। তার মানে কি স্টুলটা বডি থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে কি বলতেছে? অ্যানাস। অ্যানাসের উপর এই অংশটা যেখান থেকে আমাদের কি ভ্যাজাইনাল ক্যাভিটিটা শুরু হবে। ওকে, আমরা যদি সিম্পল ডায়াগ্রামে আঁকি, তাহলে এই যে জায়গাটা, যে জায়গাটা মাঝখানে গ্যাপ, এই জায়গাটাকে আমরা কি বলতেছি? পেরিনিয়াম। পেরিনিয়াম। ওকে, তাহলে পেরিনিয়াম হচ্ছে কি? পেরিনিয়াম হচ্ছে গ্যাপ। গ্যাপ কি? ভ্যাজাইনাল ক্যাভিটি এবং মানে ভ্যাজাইনা এবং অ্যানাল ক্যানেলের মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে, মাংসল যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলতেছি? পেরিনিয়াম। ওকে, এরপরে আসতেছে আমাদের কি এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, যে অর্গানটা আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি। তাহলে বাহির থেকে দেখলে এই যে উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কি একটু মাংস থাকে, এখানে কি অ্যাডোপ্লাস টিস্যু পর্যাপ্ত পরিমাণ থাকে, এই জায়গাটাতে কি কিছু লোম হয়, আমরা এটাকে কি বলা হয়? মন্স। এই জায়গাটার নাম হচ্ছে মন্স পিউবিস। মন্স পিউবিস। আর এখানে কিছু লোম হয়, লোমগুলোকে বলা হয় পিউবিক হেয়ার। ওকে, তাহলে মন্স পিউবিস আমরা এটা দেখতেছি। মন্স পিউবিস হচ্ছে একদম ভ্যাজাইনাল ক্যাভিটির উপরে যে মাংসল অংশটা, যেটা ভ্যাজাইনাল ক্যাভিটির স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেয়। এরপর আমরা দেখতেছি এটা হচ্ছে কি লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা কোনটা? লেবিয়া বলতে কি বোঝাচ্ছে? এমন একটা স্ট্রাকচার যেটা অনেকটা লিপস লাইকস, হ্যাঁ, অনেকটা ঠোঁটের মতো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি? লেবিয়া মেজোরা। আরেকটা হচ্ছে কি লেবিয়া মাইনোরা। ওকে, মাইনোরা। তাহলে একটা হচ্ছে লেবিয়া মেজোরা, একটা হচ্ছে লেবিয়া মাইনোরা। কোনটা? একদম ভ্যাজাইনাল ক্যাভিটির এক সারফেসের উপরে যে বড় লিপসের মতো অংশটা দেখা যায়, এটাকে আমরা কি বলবো? লিবিয়া মেজোরা। আর ভেতরের দিকে যে চিকন পাতলা ঠোঁটের মতো অংশটা দেখা যায়, এটাকে আমরা কি বলবো? লিবিয়া মাইনোরা। এখন লিবিয়া মেজোরা এবং মাইনোরা কি আবৃত করে রাখছে ভিতরে কতগুলা গহ্বর, কি মাঝখানে একেবারে নিচের দিকে, একেবারে নিচের দিকে আছে কি ভ্যাজাইনাল অরিফিস। ভ্যাজাইনাল ওপেনিংও বলে। ভ্যাজাইনাল ওপেনিং মানে কি? এই পথে বাচ্চা প্রসবের রাস্তা সব মেয়েদের। আর এই বাচ্চা প্রসবের রাস্তাতে প্রাথমিক দিকে একটা পর্দা জড়িত থাকে, সেই পর্দাটাকে বলা হয় কি? হাইমেন। মেয়েদের সতী পর্দা বলা হয় এটাকে। এই হাইমেন এবং ভ্যাজাইনাল ক্যাভিটির উপরের অংশে থাকে ইউরেথ্রাল ওপেনিং। ইউরেথ্রাল ওপেনিং। এই ইউরেথ্রাল ওপেনিং কি? মূত্রত্যাগের জায়গা। অর্থাৎ কি ছেলেদের একই রাস্তা দিয়ে, ছেলেদের ইউরেথ্রাল ক্যাভিটি দিয়েই
ইউরিন এবং স্পার্ম রিলিজ হয়, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু কি সন্তান জন্মদানের রাস্তা বা প্রসবের রাস্তা এবং কি ইউরিন নিঃসরণের রাস্তা সম্পূর্ণভাবে কি দুইটা আলাদা ছিদ্র পথ দিয়ে হয়। ঠিক আছে, যেটা নিচের দিকে থাকে সেটা হচ্ছে কি সন্তান প্রসবের রাস্তা, আর যেটা কি উপরের দিকে থাকে সেটা হচ্ছে কি তার প্রস্রাব নিঃসরণের রাস্তা। এরপরে উপরের দিকে একেবারে যেখান থেকে লিবিয়া মাইনর এবং লিবিয়া মাইনরা যে জায়গা থেকে কি শুরু হয়েছে, এই জায়গাটাতে কি একটা ছোট্ট একটা স্ট্রাকচার থাকে, একটু কি উঁচু বিন্দুর মতো স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটাকে বলা হয় ক্লাইটোরিস। ওকে, ক্লাইটোরিস অনেকটা কি ছেলেদের পেনিস লাইক স্ট্রাকচার। ওকে, ছোট বাট এটা কি স্মল ইন সাইজ। হ্যাঁ, আর এটার মূল কাজ হচ্ছে কি সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বডিকে কি উত্তেজিত করা। ঠিক আছে, বডিকে স্নায়বিক উদ্দীপনা প্রদান করা। ওকে, এটা যখন স্নায়বিক উদ্দীপনা প্রদান করে তখন এখানে কি কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো কি করে বিভিন্ন রকম ফ্লুইড নিঃসরণ করে, এতে কি হয় যৌন কাজটা সহজ হয়ে যায়। ঠিক আছে, সেক্সুয়াল ইন্টারকোর্সটা সহজ হয়ে যায়। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এখানে যে এক্সটার্নাল ফিমেল অর্গানগুলো দেখা যাচ্ছে, আমরা বলতেছি যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজটা কি, রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল কাজটাই হচ্ছে রিপ্রোডাকশন। এখন রিপ্রোডাকশনটা হবে কিভাবে? রিপ্রোডাকশনটা হওয়ার জন্য অবশ্যই শুক্রাণু এবং ডিম্বাণুকে কি করতে হবে, পরস্পরের সাথে মিশতে হবে। এখন শুক্রাণু ডিম্বাণু পরস্পরের সাথে মিশার জন্য যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাই তাহলে কি সেক্সুয়াল ইন্টারকোর্সটা ইম্পর্টেন্ট। এখন সেক্সুয়াল ইন্টারকোর্স কিসের জন্য তাহলে ইম্পর্টেন্ট? রিপ্রোডাকশনের জন্য। কিসের জন্য? সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে কি হবে, পুরুষের শুক্রাণুটা মহিলার গর্ভে কি প্রবেশ করবে, ডিম্বাণুর সাথে মিলিত হবে। ওকে, তাহলে আমরা যদি সারাউন্ডের সারফেসগুলো দেখি, যে প্রথমটা হচ্ছে কি মন্স পিউবিস, তারপরে আমরা যদি দেখি ক্লাইটোরিস, যেটা আমরা কি বলি সেক্স ট্রিগারিং অর্গান। এরপরে কি যে বড় মানে যে লিপস লাইক স্ট্রাকচারটা একটু বড় সাইজ, একটু মোটা। ঠিক আছে, এখানে চর্বি বেশি, এখানে কি কিছুটা কিছুটা কি হেয়ার ফলিকল সেলও থাকে, তার মানে এখানে কিছুটা লোমও হয়। ওকে, আর নিচে যেটা থাকে ওটা হচ্ছে লিবিয়া মাইনরা, এখানে কি হেয়ার ফলিকল সেল থাকে না, তার মানে কি এটা একেবারে পাতলা, এখানে কোনো রকম লোমের অংশ দেখা যায় না। এরপরে ভিতরে কি থাকে, দুইটা ছিদ্রপথ থাকে, ওপেনিং থাকে, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, একটা হচ্ছে কি ভ্যাজাইনাল অরিফিস। তার নিচে কি থাকে পেরিনিয়াম, তার নিচে কি থাকে অ্যানাস। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। আপনাদেরকে অবশ্যই কি ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্টগুলো স্পেসিফিকভাবে জানতে হবে, এবং ওই পার্টগুলোর ফাংশন কি, ফাংশনটাও আপনাদের জানতে হবে। ঠিক আছে, যেহেতু রিপ্রোডাকশন করতে যাচ্ছি, তার মানে এক্সটার্নাল দিয়ে যদি শুরু করেন তাহলে এক্সটার্নাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো অবশ্যই আপনাদের কি মুখস্থ থাকতে হবে, তার ফাংশন সহ, তার কাজ সহ। ওকে, তাহলে আজকে আমরা এইটুকুই রাখছি। নেক্সট ক্লাসে আমরা কি ইন্টারনাল অর্গান, আর নেক্সট ক্লাস যদি আমাদের লকডাউন ছাড়া হয় তাহলে হয়তো আমরা অনেক বেশি পড়তে পারবো, বাট লকডাউনের ভিতরে হলে আমরা অল্প অল্প করে পড়ে যাবো, যতটুকু আপনাদের পড়াটা কন্টিনিউ রাখার জন্য যা করা লাগে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুধুমাত্র কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের এক্সটার্নাল পার্টটা পড়লাম। আপনারা কি এক্সটার্নাল পার্টে চিত্র এঁকে কোনটা কি এটা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, যেন কি আপনাদের জিনিসটা ভালো করে সহজ হয় জিনিসটা আপনাদের। আর যদি কোনো ফাংশন আপনারা না বুঝেন তাহলে কি সরাসরি কমেন্টস করতে পারেন, অথবা কি আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেই গ্রুপে জানাতে পারেন আমাদের। ঠিক আছে, ওকে, তাহলে রাখি, আল্লাহ হাফেজ।